কয়েকদিন আগে একটা মিম ভিডিও দিছিলাম আপলোড, যেখানে দিছিলাম যে NK250 একটা R15 V3 ওয়ালার থাপ্পাইতেছে এরকম একটা কিছু। হ্যাঁ, অনেকে মনে করছেন যে আমি NK250-র সাথে V3-টার কম্পেয়ার করতেছি। অনেকে বলছে যে V3 ভালো, এই সেই এটা ওইটা দাম বেশি হতে পারে। তো এই ক্ষেত্রে আমার কিছু অপিনিয়ন আছে, যে অনেকে দেখি তর্ক করছে কমেন্ট বক্সে, পুরা মারামারি লেগে গেছে এক ধরনের। অনেকে এনকের পক্ষে ছিল যে কম বাজেটে ভালো দিচ্ছে। আমি এই দুইটার একটা পজিটিভ আর নেগেটিভ সাইড বলি, যেটাতে বুঝবেন যে আসলে কোনটা ভালো। আমার কাছে পার্সোনালি আমি কিন্তু MT15 2021 থেকে 23 পর্যন্ত মোটামুটি ফার্স্ট থেকে 23 লাস্ট পর্যন্ত 2.5 বছরের মধ্যে ইউজ করছেন, 30,000 কিলো রান করছি। আমার এই বাইকটা মোটামুটি আমি 1,000 কিলো চালাইছি। এতটুকু রাইডের ভিতর যতটুকু বুঝলাম বা এই বাইকটা নেওয়ার রিজন, MT15 একটা বেস্ট বাইক। অ্যান্ড MT15 R15 তারপরে XSR এগুলোর যে ইঞ্জিন দিছে, মানে আমার কাছে মনে হয় যে ওয়ান অফ দ্য লিজেন্ডারি ইঞ্জিন এটা। MT15-এর সাথে যদি আপনি কম্পেয়ার করেন বা V3-এর সাথে, এই সেগমেন্টের একটা বাইক যেটা 155 সিসির একটা ইঞ্জিন দিচ্ছে, বাট তারপরে এটা পাওয়ার প্রডিউস কিন্তু অনেক বেশি। দেখা যায় আপনি স্ট্রোক থেকে আমি MT-তে স্ট্রোকে 138-40-এর মতো পাইতাম, মানে টপ। যদি পারফরমেন্স বলতে অনেক কিছু বোঝা যায়, বাট আমরা নর্মালি দেখা যায় বাঙালিরা টপ নিয়ে আলোচনা করি, যে টপ কত পায় এগুলো নিয়ে আলোচনা হয়, যে টপ কত পায়। পারফরমেন্স মানে টপ, পারফরমেন্স মানে কিন্তু টপ না। এই বাইকের কিন্তু টপ হিসাব করলে হবে না। পারফরমেন্স মানে ব্রেকিং, ব্যালেন্স, কন্ট্রোল, টপ সব কিছু মিলা ইনিশিয়াল যে পাওয়ার 0 to 100-এর যে পাওয়ার, এর মানে হলো যে আপনি ওভারটেক স্পিডটা খুব মানে সেফলি করতে পারবেন, অল্প সময়ের ভিতরে ওভারটেক করতে পারছেন। এটা একটা বড় সেফ জোন। এগুলো সব কিছু বিবেচনা করে দেখতে হবে। এখন আপনি যদি MT15-এর কথা চিন্তা করেন, MT15 এমন একটা বাইক স্পোর্টস সেগমেন্টের, নেকেড স্পোর্টসের ভিতরে এটা এমন একটা বাইক যেটা আপনি মাইলেজ 40 বের করতে পারবেন, 35 বের করতে পারবেন, 50-55 পর্যন্ত বের করতে পারবেন। মানে আপনার রাইডিং স্কিলের উপরে ডিপেন্ড করবে। এটা আপনার রাইডিং মানে যেভাবে চালান এটার উপরে। যেমন আস্তে ধীরে এখন আমি যেভাবে চালাচ্ছি, এভাবে যদি আপনি MT15 চালান 50-র উপরে পাবেন কনফার্ম, আমি পাইছি। অ্যান্ড যদি আপনি একটু রাশ চালান, পাইনা চালান, দেখা যাবে যে হাই RPM-এ থাকতেছেন সবসময়, গিয়ার কম আছে, RPM হাই, তাইলে আপনি আবার মাইলেজ একটু ড্রপ করবে, কিন্তু পারফরমেন্স কিন্তু সেরা পাবেন। অ্যান্ড বাই VV-এর যে একটা মজা, এটা আসলে কিন্তু নাই। অন্য VV অ্যাক্টিভ হইলে একটা কট করে সাউন্ড হবে, মানে পাওয়ার দিবে, মানে একটা ঠেলা পাওয়ার দিলে একটা বুঝবেন যেটা পাওয়ার দিচ্ছে, মানে বাইক থামাথামি নাই, পুরো একদম ইয়ামাহা, পুরো একদম মনে হবে ইয়ামাহা এয়ারলাইনে আছেন। ঠিক আছে, এখন আপনি ইয়ামাহার বাইক নিচ্ছেন দাম বেশি দিয়ে, অনেকে পচাচ্ছেন যে ভাই দাম বেশি। এটা কিন্তু আমরা কিন্তু বলি ইয়ামাহা, কিন্তু যখন ACI লবণ কোম্পানির কথা বলেন তখন গালাগালি ঠিক আছে ভাই, কারণ ইন্ডিয়াতে বা অন্যান্য দেশে কিন্তু এগুলাতে ফুড ডেলিভারিও করে, অন্যান্য দেশে, ইন্ডিয়াতে না। তো ওইখানে কিন্তু বাইকের দাম অনেক কম। ওই দাম কম যদি বাংলাদেশে পাইতেন তাহলে কিন্তু ওই বাজেট অনুযায়ী ওটা সেরা হইতো ভাই। এখন আপনি দেখতে হবে দাম বেশি রাখতেছে ACI, কারণ ও একটা ব্যবসা করতেছে, আনঅফিসিয়াল বাইক আসতেছে না, অফিসিয়ালি আনতেছে, ও দাম প্রচুর দিয়ে রাখছে। আনঅফিসিয়াল একটু কম পাইতেছেন, তো ওইভাবে নিচ্ছেন। তারপরেও ও সার্ভিস দিচ্ছে অনুযায়ী হিসেব করে একটা বাইক R15 দেখা যাচ্ছে 6-7 লাখ টাকা পড়তেছে আপনার। এখন 6-7 লাখ টাকার বাইক কিনলেও আপনার ফ্যাসিলিটি পাবেন কিন্তু ইয়ামাহার বাইক অ্যাভেলেবেল, শোরুম অ্যাভেলেবেল, ফ্ল্যাগশিপ শোরুম সব জায়গায় অ্যাভেলেবেল আছে। তো ওই ক্ষেত্রে পার্টসের দাম, বাংলাদেশে যতগুলো বাইক আছে, ইয়ামাহা, সুজুকি, হোন্ডা, 3টা টপ ব্র্যান্ড আমি মনে করি আর কি। এই 3টা ব্র্যান্ডের ভিতরে ইয়ামাহার পার্টসের দাম সবচেয়ে কম। আপনি একটা ধরেন ব্রেক প্যাড লাগাবেন, সামনের ব্রেক প্যাড 400-500 টাকা, পিছনের ব্রেক প্যাড দেখা যায় 800-1000 টাকা এরকম পড়তেছে। অয়েল ফিল্টারের দাম কম, সব কটা পার্টসের দাম কম। আর এর উপরে যদি আপনি আবার, আমি যেমন MT15-এ একটা এয়ার ফিল্টার লাগাইছিলাম 1200 না 1400 টাকা দিয়া, একটা দিয়ে আমি ভাই 30,000 কিলো চালাইছি। রেসিং যে উমা রেসিংয়ের মনে ছিল না, সরি KNF-এর ছিল, এটা KNF-এর ছিল, ওটা লাগাইছি। দেখা গেছে যে ময়লা হইলে এটা অকটেন দিয়ে ওয়াশ করতাম শেষ। তারপর একটা স্টিলের একটা আছে, অয়েল ফিল্টার আছে, মানে আপনার রিমুভ করা লাগে না, একটা দিয়ে চালাইতে যাবেন, বাইর করবেন, একটু ওয়াশ টোশ করবেন, পরিষ্কার করবেন, হাওয়া টাওয়া দিলে শেষ। মানে আপনার এই খরচটা বেঁচে গেছে। একটা আপনি লেজার ইডিএম লাগাইছিলাম উমা রেসিংয়ের, একটা দিয়ে আমি শেষ করছি ভাই, 30,000 কিলো চালাইছি, কোনো প্রবলেম নাই। অ্যান্ড এটা খোলাও লাগে না, পরিষ্কার করা লাগে না, কিচ্ছু করা লাগে না। আপনি এটা খুললেই, লেজার ইডিএম খুললে আরও প্রবলেম হয়, খোলাও লাগে না। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার ভাই রেগুলার আপনি যে 6-7 লাখ টাকা সাপোজ বাইক কিনলেন, এগুলা যদি ইউজ করেন, বা পার্টসের ক্ষেত্রে অ্যাভেলেবেল পার্টস পাবেন, প্রত্যেকটা পার্টসের দাম কম, এবং লোকাল মার্কেটেও আপনি এই পার্টসগুলো পাবেন, কারণ বাইকগুলো সবার কাছে আছে। অ্যান্ড FZ-এর সাথেও অনেক পার্টস মিলে, ব্রেক প্যাড অনেক কিছু মিলে ভাই, এগুলো আপনি ইউজ করতে পারবেন, এগুলোর দাম কম। কিন্তু আপনি এখানে যদি আসেন, এখানে আপনি 3.5 লাখ দিয়ে বাইক কিনলেন,
পেপার টেপার করলেন, মোট টোট করলেন, প্রত্যেকটা পার্টস দেখা যায় চায়না থেকে ইম্পোর্ট করে অল্প কিছু সংখ্যক অনলাইন ব্যবসায়ী, এরা এগুলো কিনে আনে অ্যান্ড দেখা যায় চড়া দামে বিক্রি করে, মোটামুটি খুব এক্সপেন্সিভ হয়ে যায় আপনি এগুলো মোট করতে গেলে বা কোনো অ্যাক্সেসরিজ লাগালে। এই যে আমি বললাম অয়েল ফিল্টার, এয়ার ফিল্টার, এগুলো যদি আমি এই যে নন রিমুভেবলগুলো লাগাইতে যাই তাইলে দেখা যাবে আমার ওনার মুখোমুখি হইতে যেতেছে, অ্যাভেলেবেল পাচ্ছি না। দু একটা ইম্পোর্টার দেখা যাচ্ছে যে আনে, তো ওনারা অনেক দাম রাখে। এরপরে ধরুন আল্লাহ না করে যদি অ্যাক্সিডেন্ট হয় তাইলে এমন এমন পার্টস লাগতে পারে যেটা শোরুমেও থাকে না, শোরুমে আমার ওয়েট করে দেখা যাবে যে আয়না দিবে। মানে এই ক্ষেত্রে কিন্তু আপনি বলতে পারেন যে ইয়ামাহা আগাই থাকবে, মানে এই প্যারাটা নাই আপনার। এই যে আমার একটা প্রবলেম হয়েছিল বাইকে এবিএস কেবল চেঞ্জ করা লাগছে, এই ক্ষেত্রে এটার দাম নিচ্ছে 1300 টাকা। তো ইয়ামাহা আমি চালাইছি ভাই 30,000 কিলো, আমার এই ধরনের কোনো প্রবলেমই হয় নাই। তো এইখানে আমি 1000 কিলো চালাই এই প্রবলেমটা পড়ছি। তারপরে আমার বলছে যে ক্লাস কেবলটা একটু জ্যাম আছে, হ্যাঁ ক্লাস কেবলটা চেঞ্জ করতে হবে, এটার দাম 700 টাকা। আপনি MT-15 একটা লাগান, MT-15 ক্লাচ কেবল লাগবে আপনার 350-400 টাকা এরকম মনে হয়। এসি কেবল লাগান, এসি কেবলের দাম কম, 600-700 টাকা বা সর্বোচ্চ 1000 টাকা। এটার এসি কেবল লাগাইতে গেলে দেখবেন যে ফকির হয়ে যাবেন, প্রচুর পার্টসের দাম বেশি। এখানে আপনি বাইকের দাম কম পাচ্ছেন, কিন্তু দেখা যাবে যে আপনার পরবর্তীতে রেগুলার যে সার্ভিস করবেন ওইখানে আবার আপনারা মাইট দিয়ে দিবে, কারণ প্রত্যেকটা জিনিসের দাম বেশি। এসিআই আপনারে এত দামে দিচ্ছে, যদিও ওরা ব্যবসা করে নিচ্ছে মাঝখান থেকে অনেক টাকা কামাই নিতেছে, আরও কমে দিতে পারে ওরা চাইলেই, কারণ বাইরের দেশে যেহেতু সেল করতে পারতেছে কমে, বাংলাদেশে কেন পারবে না? এনে ওদের একটা সিন্ডিকেট। তো ওটা যদি দাম কম থাকতো তাহলে আমি বললাম বেস্ট। এখন আপনি 150 সিসির থেকে 250 সিসির সাথে যখন কম্পেয়ার করবেন, 150 সিসি B3, B4, MT-15 সাথে যখন এটা কম্পেয়ার করবেন, তখন আসলে হয়ে যায় কি ইসের মতো অনেকটা, ওই যে একটা ছবি দিচ্ছিলাম কতগুলো কুকুর দৌড়ায় আসতেছে, হ্যাঁ কুকুর দৌড়ায় আসতেছে, পাশে দেখা যেতেছে মানে রেস করতেছে, পাশে একটা চিতাবাঘ বইসা আছে চুপচাপ দেখতেছে, ওরাও কিন্তু রেসিংটাকে রাখছে কিন্তু ও দৌড়াচ্ছে না। এখন হয়ে যায় এরকম যে কুকুরের সাথে আপনি চিতাবাঘ দিয়া মানে রেস করাইতেছেন, কুকুরের সাথে আপনি চিতাবাঘ দিয়ে রেস করাইতেছেন, এই জিনিসটা হলো এরকম হয়ে যায় অনেকটা। তো আপনার ওটার সাথে এটা কম্পেয়ার করতে পারেন, ওই সেগমেন্টে ওটা বেস্ট ভাই, আমি বলবো ওটা বেস্ট। MT-15 এমন একটা বাইক যেটা মাইলেজের ক্ষেত্রে আপনারা অনেক সাপোর্ট দিবে, V3 এগুলো মাইলেজের ক্ষেত্রে অনেক সাপোর্ট। এটা বাইকে আমি ভাই 22-23 মাইলেজ পাইছি, এখন মনে একটা বাড়ছে, মাপতে পারিনি এখন পর্যন্ত, সার্ভিস টার্ভিস দিয়ে আনছি, হাফ লিটারের মতো তেল ঢুকাইছিলাম, ওটা মাইলেজ হিসাব করলাম যে 28-এর মতো পাইতেছি, 28-30 এই যে সেগমেন্টের মানে এরকমই আসবে বাংলাদেশের যে তেল, এই ক্ষেত্রে এরকমই পাওয়া যাবে, এর থেকে বেশি পাওয়া যাবে না আমি মনে করি যেটা। তো ওই অনুযায়ী ঠিক আছে, কিন্তু আমি একটু আর কি কম পাইছি। এখন আমি বলি আপনি কেন এটার সাথে MT-15 বা V3 কম্পেয়ার করতে পারবেন না। MT-15 ইঞ্জিনের দিকে যদি তাকান তাহলে দেখবেন যে এটা আপনার 14 নিউটন মিটার টর্ক দিচ্ছে, আর এখানে দিচ্ছে 22, মানে এখানে অনেক ব্যবধান আছে। এটা দিয়ে আপনি যখন ইনিশিয়ালে টান দিবেন তখন MT-15 V3 কোনোটাই থাকবে না, ঠিক আছে। তারপরে যদি BHP-তে আসেন ওইখানে 19 হর্স পাওয়ার দিছে, অ্যান্ড এখানে আছে 28 হর্স পাওয়ার। এই ক্ষেত্রে কিন্তু বড় একটা এখানে ফারাক আছে, হ্যাঁ এই ক্ষেত্রেও কিন্তু পারবে না, অ্যান্ড আপনি চালাইলে বুঝবেন। অ্যান্ড প্রবলেমে কী পড়বেন, ইয়ামাহার ইঞ্জিনটা অনেক রিফাইন, এই ক্ষেত্রে আমি প্রবলেমে আছে যে এখানে একটু ভাইব্রেশন আছে, হয়তো এই গুটলিগুলো আমি চেঞ্জ করবো কিছুদিন পরে, এই গুটলিগুলো একটু ভারী লাগাইলে দেখা যায় যে এটা ভাইব্রেশনটা অনেকটা অ্যাবজর্ব করে নেয়, ভাইব্রেশন অনেকখানি কমে আসে। তারপরে আপনি মাইলেজ পাচ্ছেন না ভালো, এখানে MT-15 মাইলেজ পাচ্ছেন, এইগুলা হিসাব করলে কিন্তু ওগুলো আগে আছে। বাট এগুলা কেন, এগুলা কিন্তু ভাই পিলিয়নের জন্য বা রেগুলার রাইডের জন্য নিচ্ছি না, এটা কিন্তু শৌখিন বাইক হিসেবে নিচ্ছি। তো শখের থেকে কিন্তু আসলে নেওয়া, এটা হায়ার সিসির একটা বাইক, এই ক্ষেত্রে আমাদের পছন্দ থেকে নেওয়া। এত টাকা খরচ করে কেন নিচ্ছে, এত টাকা আমার আফটার সেলসের পরে আমার বিশাল বিশাল খরচ হচ্ছে, কেন আমি নিব? বোকামি না, এটা মানুষ শখ থেকে নিচ্ছে। রেগুলার যে অফিসে যাবে আসবে অফিসিয়াল কাজ বা অন্যান্য কাজের জন্য, তারা কিন্তু এই ধরনের বাইক ইউজ করতেছে না, অ্যান্ড সেলও কিন্তু কম, এগুলো খুবই সেল কম আছে। আমার যেমন অ্যাভেলেবেল, এগুলো কিন্তু অ্যাভেলেবেল না। আমি সাভারের দিকে দেখা যায় হয়তো বা 2-3টা বাইক পাওয়া যাবে, যে NK আছে এদিকে, আমি সাভারে থাকি এক্ষেত্রে বললাম। তো এরকম এর থেকে বেশি আসলে বাইক নাই। আর একটা জিনিস আপনি যেটা বিপদে পড়বেন এই বাইক নিয়ে, সেটা হলো যে জ্যাম জটের ভিতরে মুভমেন্ট করতে ঝামেলা, এটা টার্নিং রেডিয়াস কম, তো এই জন্য দেখা যায় যে একটু ঘুরতে সমস্যা হয়। MT-15 দিয়ে ভাই আমি চাপা দিয়ে ইজিলি মুভ করতাম, মানে অল্প জায়গার ভিতরে গাড়িটা ঢুকানো যায়। এখন দেখা যাবে 2টা গাড়ির গ্যাপে আপনি যখন ঢুকাবেন মাথাটা যাবে এইভাবে কাত হয়ে, MT-15 এইভাবে ঢুকে যাবে ঠাসকেরা, ওইখানে জায়গার জন্য আপনি দেখা যাবে ঢুকতে পারবেন না, এরকম অনেক ইস্যু আছে। তারপরে দেখা যায় আমি এলাকার ভিতরে যখন চালাই, এক গিয়ারে থাকলে বেশি পাওয়ার পায়, আবার সেকেন্ড গিয়ারে রাখলে হাফ ক্লাস ধরে চালানো লাগে, না এটা আবার বেশি স্পিড উঠে যায়।
তো এই একটা বিপদ, এই জন্য দেখা যায় ক্লাস ধরে চালানো লাগে, ক্লাস ধরে হাফ ক্লাস ধরে চালাইলে আবার ক্লাস প্লেটটা ক্ষয়ে যাবে তাড়াতাড়ি, এটা একটা বিপদ। MT-15 আবার এই যে লোকাল রাইড যখন করবেন তখন দেখা যাবে সেকেন্ড গিয়ারে চালাইতেছেন, ইজি চালাইতেছেন, 2 গিয়ার 3 গিয়ার চালাচ্ছেন, আরামে চালানো যায়, কোনো সমস্যা নেই। স্লিপার ক্লাচও আছে, এই জন্য দেখা যায় আরও অ্যাসিস্ট করতেছে, আরও চালায় মজা ওইখানে। এটা আবার স্লিপার ক্লাচ নাই। সো যেটাই হোক, আমি বলবো ভাই এইসব তর্কাতর্কি বাদ দেন, বাইক দুইটাই ভালো, যার যেটা ভালো লাগে। এখন আপনার যদি মনে হয় যে না আমি 7 লাখ টাকাতে বাইক কিনবো অ্যান্ড পরবর্তীতে কোনো খরচ নাই, অল্প অল্প স্বল্প খরচ, রেগুলার মেনটেন্যান্স, তাইলে আপনি ভাই V3-তে যাইতে পারেন। বাট V3-র সাথে পারফরমেন্সের ক্ষেত্রে কিন্তু এটা ভাই কম্পেয়ার করা যাবে না, কারণ এটা ভাই 250cc, এটা পারফরমেন্স আলাদা, এটার ব্রেকিং ব্যালেন্স সব আলাদা। আর যদি আপনার মনে হয় যে না আমার বাজেট কম আছে, পরবর্তীতে রেগুলার মেনটেন্যান্স আমি করতে পারবো অ্যান্ড প্রিমিয়াম সেগমেন্টের বাইক লাগবে একটা, তাইলে আপনি 250cc বাইকে যাইতে পারেন, কোনো সমস্যা নাই। সিএফ মোটে ভালো কাজ করতেছে, সার্ভিস টার্ভিস সব কিছু পাস নিয়ে ওরা খুবই দেখা গেছে আশাবাদী কাজ করতেছে, আমি যতটুকু মনে হইলো, এই জন্যই নেওয়া। এখন পর্যন্ত ভালো কাজ করে যাচ্ছে, নিতে পারেন ইনশাল্লাহ। সামনের দিকে যদি সেলস বেশি থাকে ওদের অ্যান্ড সব জায়গায় যদি অ্যাভেলেবেল ফ্ল্যাগশিপ শোরুম দিতে পারে, আশা করি যে এই যে ইয়ামার সাথে যে এই ফারাকটা আছে এটা আস্তে 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 ফিল আপ হয়ে যাবে। সো আর কথা না বাড়াই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বেশি বেশি করে ব্লগ দেখতে থাকেন। আল্লাহ হাফেজ।